হুগলির শ্রীরামপুরের নাম তো আমরা সবাই শুনেছি। এই শ্রীরামপুরের নাম ফ্রেডরিক নগর কোন ইউরোপীয় বণিক সংস্থা দিয়েছিল? এটি পরীক্ষায় প্রশ্ন এসেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে, কোন ইউরোপীয় বণিক সংস্থা ভারতবর্ষে সবার প্রথম এসেছিল এবং সবার শেষে ভারত ত্যাগ করেছিল? তোমরা তো অপারেশন বিজয়ের নাম নিশ্চয়ই শুনেছো। 1961 সালে যে ভারতবর্ষ থেকে পর্তুগিজদেরকে তাড়ানো হয়েছিল, সেই মিশনটার নাম ছিল অপারেশন বিজয়। তাছাড়া ভারতবর্ষের ত্রিবাঙ্কুর, মুসলিপত্তনম, সুরাট, কালিকট, কোচিন, বিভিন্ন স্থানে বিভিন্ন ইউরোপীয় বণিক সংস্থারা এবং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের চিনসুরা, মানে যেটা চুচুড়া আগে নাম ছিল, ইংরেজি নাম চিনসুরা, তো এখানে কাদের ঘাঁটি ছিল? কাশিম বাজার কাদের ঘাঁটি ছিল? কোন ইউরোপীয় বণিক সংস্থার? এরকম নানা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসে। প্রশ্ন অনেক, উত্তর একটাই, সেটা আজকের ক্লাস। এই ক্লাস যদি ফলো করো, এই চ্যাপ্টার সংক্রান্ত 99.99% কোশ্চেন তোমরা পরীক্ষায় সলভ করতে পারবে। এখন যদি পরীক্ষায় একটি প্রশ্ন পড়ে যে ভারতবর্ষে যে 5টি ইউরোপীয় বণিক সংস্থা এসেছিল, তো তাদেরকে কুঠি স্থাপন অনুযায়ী, কুঠি স্থাপনের সময়কাল অনুযায়ী সাজাও, কে আগে কে পরে এসেছিল, মানে কে আগে এবং কে পরে ভারতবর্ষে কুঠি স্থাপন করেছিল। একটা দেখো এখানে ছড়া লেখা আছে, ছোট্ট টোটকা। এই টোটকাটা দেখো কি আছে, পোস্ত ডাল চানা খেয়ে ইংরেজ দিনের বেলা ফ্রেঞ্চ বলে। পোস্ত ডাল চানা খেয়ে ইংরেজরা দিনের বেলা ফ্রেঞ্চ বলে, ইংলিশ বলছে না, ফ্রেঞ্চ বলছে। তো এটা থেকে হয়ে যাবে, এটা দিয়ে পরপর সাজানো আছে। আমরা পোস্ত রিপ্রেজেন্ট করতে পারি পর্তুগিজ, প্রথমে এসেছে পর্তুগিজ। ডাল চানা, তারপরে এসেছে ডাচ বা ওলন্দাজ। তারপর এসেছে ইংরেজ, মানে ভারতবর্ষে কুঠি স্থাপন অনুযায়ী এটা সাজানো আছে। তারপরে বলেছে দিনের বেলা, এটা দিনেমার, মানে ডেনমার্কের বণিকরা। তারপরে সবার শেষে এসেছে ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসিরা। তাহলে কি দেখলাম, ফার্স্ট এসেছে পর্তুগিজ, এখানে কুঠি স্থাপন করেছে। তারপরে ওলন্দাজরা, থার্ড করেছে ইংরেজরা, ফোর্থ দিনেমাররা, ফিফথ হচ্ছে ফরাসিরা। আমরা এইভাবে এটা মনে রাখার চেষ্টা করব। শুধু এইটুকুই নয়, এর পিছনে অনেক বড় একটা স্টোরি আছে। তা গল্পটা একটু আগে থেকে শুরু করা যাক। তার আগে বলি কি, যে ভারতবর্ষে প্রথম ইউরোপীয় বণিক সংস্থা এসেছে বললাম, যে ইউরোপ থেকে, কারা না, পর্তুগিজরা। তো আমরা জানি যে প্রথম এই ভারতবর্ষের এখানে কালিকট বলে একটা বন্দর ছিল, যেটা বর্তমানে কেরলের কোজিকোড। তো এই কালিকট বন্দরে এখান থেকে, এই পর্তুগাল থেকে এসেছিল ভাস্কো ডা গামা। কবে? 1498, 1498 সালে প্রথম ইউরোপীয় বণিক সংস্থা যারা ছিল পর্তুগাল থেকে এসেছিল, এবং প্রথম ইউরোপীয় বণিক যে ভারতবর্ষে এসেছিল সেটা ভাস্কো ডা গামা, 1498। তো হঠাৎ করে ভাস্কো ডা গামা বা এই পর্তুগাল থেকে বণিক সংস্থাটি হঠাৎ করে ভারতবর্ষে এরকম এই পথে বাণিজ্য করতে এলো কেন? আরও তো অনেক শর্টকাট পথ ছিল। ধরো এই দিকে এটা ভূমধ্যসাগর, এই শর্টকাট পথে ভূমধ্যসাগর থেকে এই পশ্চিম এশিয়ার দেশগুলো হয়ে সরাসরি ভারতবর্ষে আসতে পারত। তো কেন এলো? তার কারণ আছে, সেই কারণ সম্বন্ধে আমরা ডিসকাস করব। গল্পটা একটু আগে থেকে শুরু করা যাক, এবং তার আগে যেটা দেখব, বেসিক যেইগুলো যে ওয়ার্ল্ড ম্যাপ সম্বন্ধে যে ধারণা, সেই ধারণাটা একটু দরকার আছে। ঠিক আছে, অনেকের ধারণা আছে, অনেকের ধারণা নেই। এবং প্রথমেই বলে রাখি যে এই ক্লাসটা পুরোপুরি একদম যারা বেসিক লেভেলের স্টুডেন্ট তাদের জন্য, যারা অলরেডি জানে তাদেরকে ক্লাস বোরিং লাগতে পারে। তো দেখো, ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে ছোট্ট করে কয়েকটা কথা বলে নেওয়া যাক। এখানে এটা একটা ম্যাপ আঁকা আছে এখানে, যেই ম্যাপটাতে কয়েকটা মহাদেশ আমি এখানে আঁকার চেষ্টা করেছি। ম্যাপটা যদিও টেকনিক্যালি কারেক্ট নয়, কিন্তু বোঝার জন্য মোটামুটি চলে যাবে। কি দেখো, প্রথমে এখানে এশিয়া মহাদেশ আমরা ছবি এঁকেছি। এশিয়া এবং ইউরোপ এবং আফ্রিকা তিনটে একসঙ্গে লেগে আছে। ঠিক আছে, কোনো না কোনো ল্যান্ড অথবা সি, মানে জলের রুটে এই তিনটে কানেক্টেড। আচ্ছা, তো এটা এশিয়া মহাদেশ, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া করে নেওয়া যায়। এখান থেকে এই পর্যন্ত এটা ইউরোপ মহাদেশ। জাস্ট এটা বোঝার জন্য আঁকছি, এটা টেকনিক্যালি কারেক্ট না হতে পারে। এটা ইউরোপ মহাদেশ, এটা এশিয়া মহাদেশ, এই পুরোটা আফ্রিকা মহাদেশ, এটা ইউরোপ মহাদেশ, বাকিটা এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ সব থেকে বৃহত্তম মহাদেশ। কয়েকটা সাগর এখানে আছে। ভারতের আমরা নিচে দেখছি ভারত মহাসাগর, এটা
আচ্ছা, ডান দিকে আছে পশ্চিম প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর এটা মানে পৃথিবী যদি গোল হয় তো ওইটা ঘুরে আবার এই দিকে চলে আসছে, ঠিক আছে। এটা পূর্ব প্রশান্ত মহাসাগর পড়ছে। তো আমি আঁকে নিয়ে এখানে লিখিনি, যাই হোক, এটা প্রশান্ত মহাসাগর, বেসিক আইডিয়া করে রাখো। এটা ভারত মহাসাগর এবং ইউরোপ এবং আফ্রিকার বাঁ দিকে অর্থাৎ পশ্চিম দিকে আছে আটলান্টিক মহাসাগর। দুটো ভাগে ভাগ আছে, উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক। আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাড়ে আছে আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশ, এই দুটোর মাঝখানে যে ব্ল্যাঙ্ক যে স্পেসটা দেখছো এটা হচ্ছে ভূমধ্যসাগর, যেটাকে বলে মেডিটেরেনিয়ান সি, ভূমধ্যসাগর। এখানে এই যে ব্ল্যাঙ্ক অংশটা দেখছি, সাদা অংশ, এটা হচ্ছে লোহিত সাগর অর্থাৎ রেড সি। কেন বলছি একটু পরেই জানতে পারবে। এই লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে ওইটা ল্যান্ড লকড ছিল, অর্থাৎ কোনো জলপথ ছিল না। এটাও জলে একটা মানে সাগর, এটাও ভূমধ্যসাগর। এইগুলোর গুরুত্ব অপরিসীম। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, এই দুটো মহাসাগরকে যোগ করেছে মালাক্কা প্রণালী বলে একটা, এইটা, এই অংশটা। অর্থাৎ যদি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে যেতে হতো তখন সব থেকে সহজ রুট ছিল এইদিকে ঘুরে না গিয়ে এই মালাক্কা প্রণালী অর্থাৎ মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, এই উপরের দেশটা মালয়েশিয়া, এই দেশটা সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মাঝখান দিয়ে চলে যাওয়া, ঠিক আছে। মাঝখান দিয়ে গিয়ে এখানে ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা যে সমস্ত দ্বীপগুলো আছে, ব্রুনেই, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, এই সমস্ত দেশগুলো আছে। এখন এখানে যে ফ্যাক্ট যেটা আমরা জানবো, আমাদের এশিয়া মহাদেশকে দু তিনটা ভাগে ভাগ করা আছে। কি কি না, এইটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। এই যে দেশগুলো আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, জাভা, সুমাত্রা এখানে আছে, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ আছে এবং আরও যে ছোটো ছোটো দ্বীপগুলো আছে, এইটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, সাউথ ইস্ট এশিয়া। ভারতবর্ষ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ এবং পশ্চিম এশিয়ার কয়েকটা দেশ ছিল। পশ্চিম এশিয়ার দেশ এই হিস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট। পশ্চিম এশিয়ার দেশগুলো কি কি, এখানে যে আছে ইরান, তারপরে এখানে কাতার, তারপরে এখানে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব ইমিরেটস, অর্থাৎ এই অংশটা, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে পশ্চিম এশিয়া। এবং এর সঙ্গে আফ্রিকার ইজিপ্টকে ধরলে এই অংশটাকে বলে মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য। এই যে ইরান যে আছে, ইরান এর একটা বন্দর ছিল, পোর্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পোর্ট। কারণ ভারত থেকে বাণিজ্য করতে গেলে বা এখান থেকে বাণিজ্য করতে গেলে এই পোর্টের মাধ্যমে পুরোপুরি পশ্চিম এশিয়া এবং উত্তর এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে ওখানে মালপত্র পাচার হতো। এই বন্দরটার নাম হচ্ছে ওরমুজ বন্দর। ওরমুজ একটু পরেই দেখবো আমরা যে ওরমুজ বন্দর দখল করতে পর্তুগিজদের যে আলবুকার্ক ছিল, আলবুকার্ক কেন ওরমুজ বন্দর দখল করতে চেয়েছিল তার কারণ হচ্ছে এটা। এই যেখানে ইয়েমেন বলে দেশটা আছে, ইয়েমেন অর্থাৎ এই আমরা যে বললাম যে পশ্চিম এশিয়ার দেশ, এটা তো আফ্রিকা মহাদেশ পড়ে যাচ্ছে, এটা লোহিত সাগর। এখানে একটা বন্দর ছিল যেটা হচ্ছে এডেন, এবং এটা আরব সাগর। এই আরব সাগর এবং লোহিত সাগর এই দুটোর এন্ট্রান্স ছিল এই এডেন বন্দর। তাহলে তিনটা এন্ট্রান্স আমরা খুব গুরুত্বপূর্ণ দেখলাম। কি, এখানে মালাক্কা প্রণালী, এখানে হচ্ছে ওরমুজ, আর একটা হচ্ছে এডেন। এই তিনটেই দখল করা ছিল ইউরোপীয় বণিকদের লক্ষ্য। কারণ প্রাচ্যের বাণিজ্য অর্থাৎ ইউরোপের ডান দিকে যে দেশগুলো আছে ওদেরকে প্রাচ্য বলা হয় এবং বাঁ দিকটাকে পাশ্চাত্য দেশ বলা হয়। তো এই প্রাচ্য দেশের বাণিজ্য কন্ট্রোল করতে গেলে এই এডেন বন্দর, ওরমুজ বন্দর মানে এডেন উপসাগর, ওরমুজ বন্দর এবং মালাক্কা প্রণালীর বিরাট গুরুত্ব আছে। কারণ মালাক্কা প্রণালী দিয়ে সহজেই সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে সহজেই বাণিজ্য করা যাবে এবং এই এডেন বন্দর যেটা আছে, এডেন বন্দর দিয়ে আমাদের মানে আরব কিংবা আফ্রিকার উপর কন্ট্রোল করতে পারবো এবং এখানে ওরমুজ বন্দর দিয়ে আমরা ইরানে প্রবেশ করতে পারছি এবং এই পথটা মোটামুটি কন্ট্রোল হয়ে যাবে। 1498 অর্থাৎ ভাস্কো ডা গামা যে প্রথম ভারতবর্ষে এলো, তো তার আগে কি ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্য চলতো না? চলতো। কখন থেকে শুরু হয়েছে ভারত ইউরোপের বাণিজ্য? না, প্রাচীনকাল থেকে আমরা জানি ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্য, রোমান সাম্রাজ্যের বাণিজ্য চলতো। খ্রিস্টীয় 3য় শতকে যে রোমান সাম্রাজ্যে যখন ভিত্তি স্থাপন হলো, রোমান সাম্রাজ্য যখন শুরু হলো, তো সেই সময় থেকে ভারতের সঙ্গে ইউরোপের যোগাযোগ অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্যের যোগাযোগ সুদৃঢ় হলো। তখন ইউরোপীয় বণিকেরা কী করতো,
রোমান সাম্রাজ্য যখন ছিল তখন ইউরোপীয় বণিকরা এই পশ্চিম এশিয়ার পথে, পশ্চিম এশিয়া আগেই বলে দিয়েছি, পশ্চিম এশিয়ার পথে ভারতবর্ষে প্রবেশ করত এবং প্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্য করত। তো ভালোই চলছিল বাণিজ্য। কিন্তু যখন বাদশাহরা আবার সপ্তম শতকে কি হলো, এই টোটাল যে পশ্চিম এশিয়া অর্থাৎ ইরাক, সিরিয়া, এই সমস্ত যে দেশগুলো এখানে ছিল, এই পশ্চিম এশিয়ার যেই পথে ইউরোপীয়রা এতদিন বাণিজ্য করে এসেছে, তো সেই পথটা তখন চলে গেল আরব বণিকদের দখলে। সপ্তম শতকে কাদের দখলে গেল? আরব বণিকদের দখলে। এই আরব বণিকরা কি করতো তখন না, আরব বণিকরা ভারতবর্ষ থেকে বা এই প্রাচ্যের দেশগুলো থেকে মালপত্র কিনে নিয়ে যেত, নিয়ে গিয়ে ভূমধ্য সাগর হয়ে ইটালিতে বিক্রি করতো ইটালির বণিকদের কাছে, এবং ইটালির বণিকদের কাছ থেকে হয়ে ইউরোপে, সারা ইউরোপ ওই মাল সাপ্লাই যেত। তো পাশ্চাত্যের যে দেশগুলো আছে অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে ভারতের যে মশলা বা প্রাচ্য দেশের যে সমস্ত মশলা ছিল তার ব্যাপক চাহিদা ছিল। ওই কারণে আরব বণিকরা ভারত থেকে ব্যবসা করছে, প্রচুর লাভ করে নিয়ে যাচ্ছে, সেই মাল চড়া দামে বিক্রি হচ্ছে ইউরোপে, তবুও কিন্তু ব্যাপক চাহিদা, আকাশ ছোঁয়া চাহিদা ভারতীয় পণ্যের। তার একটা কারণ ছিল, কারণ কি না, ইউরোপে বিশেষ করে পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, এই সমস্ত যে দেশগুলো ছিল, এই দেশগুলোতে ভারতীয় মশলার ব্যাপক চাহিদা ছিল। কারণ যখন শীতকাল পড়ে যেত তখন ইউরোপের লোকেরা কী করতো, ওই মাংস ছাড়া কিছু পাওয়া যেত না, ওই মাংসের সঙ্গে লবণ মিশিয়ে তার সঙ্গে গোলমরিচ ইত্যাদি ছিটিয়ে ওরা খেত, গ্রিল্ড করে খেত, মানে সেঁকে। তো যখন ভারতীয় মশলা এবার খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছে, বেশ সুস্বাদু, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, যে সমস্ত মশলাগুলো আছে পশ্চিম এশীয় দ্বীপপুঞ্জ থেকে যাচ্ছে, অর্থাৎ ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, এগুলোকে বলে পশ্চিম এশীয় দ্বীপপুঞ্জ, এবং ইনক্লুডিং ইন্ডিয়া থেকেও মশলা যাচ্ছে। ভারতবর্ষের যে পশ্চিম উপকূল আছে এখান থেকে প্রচুর পরিমাণে মশলা তখন ইউরোপে সাপ্লাই হতো ভায়া আরব বণিকদের হয়ে। ওই জন্য ব্যাপক দাম সত্ত্বেও ইউরোপীয়রা এই মাল কিনত। আবার বাদশাহরা এই বাণিজ্যে কবে? 1453 খ্রিস্টাব্দে। কীরকম বাদশাহরা না, এই পথটা যে এতদিন আরব বণিকদের যেটা ছিল, আরব বণিকরা একাই মনোপলি চালাচ্ছিল, এই 1453 খ্রিস্টাব্দে তুর্কিরা কি করলো, এই পথ দখল করে নিল। দুটো জায়গার উপর তুর্কিরা তাদের গ্রিপ স্থাপন করলো। কি না, এখানে আন্তালিয়া, তুরস্কের আন্তালিয়া প্রদেশ, যেটাকে বলে এশিয়া মাইনর বলা হয়, এশিয়া মাইনর, এই এশিয়া মাইনর এবং কনস্ট্যান্টিনোপল, এই দুটো জায়গায় যখন তুরস্কের মানে তুর্কিদের যখন আধিপত্য বিস্তার করে ফেললো, তখন আবার বাণিজ্যের তখন ছক ঘুরে গেল। কীরকম না, আরব বণিকরা তো একে ভারতবর্ষ থেকে বা প্রাচ্য দেশ থেকে মালপত্র নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারা একটা লাভ রাখছে, লাভ রেখে এখানে বিক্রি করছে, এরা আবার সারা ইউরোপে সাপ্লাই করছে, এটা অর্থাৎ ডবল ট্যাক্সেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ দাম আরও ব্যাপক বেড়ে গেল, আকাশ ছোঁয়া দাম হয়ে গেল। এই সময় পশ্চিম ইউরোপের যে সমস্ত দেশগুলো ছিল, স্পেন, পর্তুগাল, এরা দেখলো ঠিক আছে, মানে যথেষ্ট হয়েছে, এবার এই আরব বণিকদেরকে এবং এই পথ, পশ্চিম এশিয়ার পথ বাদ দিয়ে আমাদেরকে অল্টারনেটিভ পথ খুঁজতে হবে। কি অল্টারনেটিভ পথ না, এদের মনোপলি বন্ধ করতে হবে, আমাদেরকে সরাসরি প্রাচ্য দেশের সঙ্গে অর্থাৎ ভারতবর্ষ এবং আদার্স যে কান্ট্রিগুলো আছে তাদের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের কোনো না কোনো অল্টারনেটিভ ওয়ে আমাদেরকে খুঁজতে হবে। তো সেই সময় ইউরোপের নবজাগরণ চলছে, নতুন নতুন ভৌগোলিক পথ আবিষ্কারের জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, নতুন নতুন জায়গা তারা আবিষ্কার করবে না, প্রচেষ্টা শুরু হলো ইউরোপের বিভিন্ন দেশগুলো, যেইগুলো আটলান্টিক মহাসাগরের মানে উপকূলবর্তী যে সমস্ত দেশগুলো ছিল, তারা আস্তে আস্তে শুরু করলো। 1487 খ্রিস্টাব্দে ফার্স্ট এই আফ্রিকা মহাদেশের এখানে মানে এই পথ দিয়ে ইউরোপীয়রা দেখলো যে এই পথ বাদ দিয়ে, এশিয়ার পথ বাদ দিয়ে, অর্থাৎ পশ্চিম এশিয়াকে অ্যাভয়েড করে আমাদেরকে এই দিকে আফ্রিকার পাশ দিয়ে হয়ে কোনোভাবে এই ক্রস করে ভারতবর্ষ আসতে হবে বা এই দেশগুলোতে প্রবেশ করতে হবে। ঠিক আছে, তো কি করবে তার জন্য প্রথম যেটা আমরা দেখব, 1487 খ্রিস্টাব্দে আমাদের এইখানে এই যে জায়গাটা দেখেছি, এখানে উত্তমাশা অন্তরীপ আবিষ্কার করলো, অর্থাৎ কেপ অফ গুড হোপ। মানে এই জায়গাটা আগে ক্রস করা যাচ্ছিল না ঝড়ের কারণে। তো 1487-এ বার্থোলোমেউ দিয়াজ বলে একজন পর্তুগালের নাবিক, সে প্রথম এই জায়গাটা আবিষ্কার করলো যে এই পথ দিয়ে যাওয়া যেতে পারে। তার ঠিক 11 বছর পর
অর্থাৎ 1498 খ্রিস্টাব্দে এই পথ ধরেই পর্তুগাল থেকে ভাস্কো ডা গামা চলে এলো কোথায়? পর্তুগাল থেকে এই পথ ধরে ভাস্কো ডা গামা এলো এই দক্ষিণ আফ্রিকার কাছে যে নিচে উত্তমাশা অন্তরীপ ছিল এই ক্রস করে আস্তে আস্তে ভারত মহাসাগর হয়ে আরব সাগর হয়ে প্রবেশ করে গেল ভারতবর্ষে। তো প্রথম 1498 খ্রিস্টাব্দে বললাম ভাস্কো ডা গামা পর্তুগাল থেকে ভারতবর্ষের প্রথম এসেছিল কোথায় না কালিকট বন্দরে। জুলাই মাসে এসেছিল কালিকট বন্দরে 3টি জাহাজ নিয়ে প্রথম ভাস্কো ডা গামা কালিকটে প্রবেশ করলো এবং এই ভাস্কো ডা গামাকে আসতে পথ দেখিয়েছিল আব্দুল মাজিদ বলে একজন। তো এই কালিকট বন্দরে যখন প্রবেশ করলো তখন কালিকটের রাজা কে ছিল না জামোরিন। এবং যখন জামোরিন মানে ভাস্কো ডা গামাকে অভ্যর্থনা জানিয়েছিল তার অনেক কারণ ছিল, কারণ জামোরিনও চেয়েছিল যে আরব বণিকদের এই মনোপলি এবং একচেটিয়া যে কারবার এটাকে এর অল্টারনেটিভ কোনো কিছু একটা মানে অন্য সংস্থা খুঁজতে হবে। তো সেই কারণে ভাস্কো ডা গামাকে অভ্যর্থনা জানালো জামোরিন। এবং যেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তখন ভারতবর্ষের ইন্টারনাল সিনারিও কীরকম ছিল না, তখন আচ্ছা এইটা কৃষ্ণা নদী, কৃষ্ণার নিচের দিকে 3টে রাজ্য ছিল। কি কি? বিজয়নগর, কালিকট এবং কোচিন, 3টে রাজ্য ছিল। এবং উত্তরে যেই গুরুত্বপূর্ণ রাজ্য যেগুলো ছিল সেটা হচ্ছে বিদর, বেরার, গুজরাট এবং দিল্লি, এই 4টা রাজ্য। কৃষ্ণা নদীর নিচের যে রাজ্যগুলো ছিল এই 3টে রাজ্য এদের ছিল হিন্দু রাজা, এবং তার উপরে যেটা ছিল বিদর, বেরার, গুজরাট এবং দিল্লি, এগুলো ছিল মুসলিম রাজা। এবং ভাস্কো ডা গামা যখন এলো 1498 মানে মাত্র 2 বছর ছিল, কিন্তু ভাস্কো ডা গামা প্রথমবারে এসে খুব একটা সুবিধা করতে পারেনি। তার প্রধান কারণ হচ্ছে আরব বণিকদের বাধা। এখন এই ভাস্কো ডা গামা এবং পর্তুগিজদের নামে আরব বণিকরা নানা অপপ্রচার চালাতে থাকলো। তাছাড়াও পর্তুগিজদের একটা দোষ ছিল কি, এরা হচ্ছে জলদস্যুতার সঙ্গে লিপ্ত ছিল। আরও মানে ভাস্কো ডা গামার কয়েকটা ফল্ট কি, প্রথম এসেছে একটা জায়গায় বাণিজ্য করবে, তো সুতরাং সেখানে যারা স্থানীয় রাজা তাদেরকে তো বিভিন্ন গিফট বা উপঢৌকন যেগুলো বলে সেগুলো দিতে হবে, তো সেইগুলো ছিল খুব নিম্নমানের, ঠিক আছে। এবং ওর সঙ্গে যে 3টে জাহাজে করে ভাস্কো ডা গামা এসেছিল আনা পণ্যগুলোও ছিল নিম্নমানের, সেই কারণে খুব একটা সুবিধা করতে পারেনি। ওই জন্য 1500 সালে ও আবার পর্তুগালে রিটার্ন হয়ে গেল। তো তারপরে এলো 1500 খ্রিস্টাব্দে ক্যাব্রাল এসেছিল 30টি জাহাজ এবং 1200 সেনা নিয়ে। আবার ওই 1200 সেনা প্লাস 30টি জাহাজ নিয়ে আবার এলো কালিকটে, এলো 1500 খ্রিস্টাব্দে। তো কালিকটের যে রাজা জামোরিন ক্যাব্রালকে মানে ওখানে বাণিজ্য করার পারমিশন দিল, এবং ফার্স্ট পর্তুগিজ কুঠি অর্থাৎ ফ্যাক্টরি, পর্তুগিজদের প্রথম কুঠি কালিকটে 1500 খ্রিস্টাব্দে স্থাপন হলো। এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে প্রথম পর্তুগিজ কুঠি কোথায় হয়েছিল। অনেকে বলে কোচিন, কিন্তু নয়, কোচিনে ফার্স্ট পর্তুগিজ ফোর্ট হয়েছিল। ফার্স্ট ফ্যাক্টরি যেটা বলে সেটা কিন্তু অবশ্যই হবে কালিকট। এরপরে তো বাণিজ্য করেছে, খুব ভালো কথা, কিন্তু ক্যাব্রাল যেটা করেছিল, ক্যাব্রালের সাথে জামোরিনের একটা গন্ডগোল লাগলো, কারণ ক্যাব্রাল খুব আরব বণিকদেরকে অ্যাটাক করতো, ঠিক আছে, আরব বণিকদের জাহাজ সব ডিস্ট্রয় করে দিত। তো সেই কারণে জামোরিনের সঙ্গে এই ক্যাব্রালের গন্ডগোল বাঁধলো। এর ফলে কি হলো, এই কালিকট থেকে জামোরিন ক্যাব্রালকে বিতাড়ন করে দিল। তো জামোরিন ঠিক আছে, কালিকট থেকে এসে আবার কোচিনে ঘাঁটি গাড়লো। ওই যে জামোরিনের সঙ্গে ঝামেলা হয়েছে, কোচিনে ঘাঁটি গাড়ছে, তো জামোরিন কী করলো, কোচিনের রাজারকে বললো যে ঠিক আছে ক্যাব্রালকে মানে এখান থেকে হাঁটাতে হবে। তো ওই জামোরিনের তাড়া খেয়ে কী করলো, ক্যাব্রাল 1502 খ্রিস্টাব্দে আবার রিটার্ন হয়ে গেল কোচিন থেকে। কবে? 1502 খ্রিস্টাব্দে ক্যাব্রাল চলে গেল। আচ্ছা, এরপরে আবার ভাস্কো ডা গামা এলো। ভাস্কো ডা গামা কবে এলো? মানে সেকেন্ড টাইম 1502 খ্রিস্টাব্দে, 1502 থেকে 1505 পর্যন্ত। এই সময় ভাস্কো ডা গামা কী দেখলো না, এইভাবে হবে না, একটা বড় সড়ো ঝামেলা পাকাতে হবে। কী ঝামেলা না, জামোরিনের সঙ্গে ঝামেলা। তো কিভাবে? তো ভাস্কো ডা গামা যেই মানে নীতিটা নিয়েছিল সেটা হচ্ছে, প্রথমে হিন্দুদের যে সমস্ত জাহাজগুলো ছিল সেগুলো অ্যাটাক করলো, আরব বণিকদের জাহাজগুলোকে মানে মারাত্মকভাবে অ্যাটাক করতে থাকলো, দিয়ে একটা বিভীষিকার সৃষ্টি করলো, অর্থাৎ জামোরিনের মনে একটা ভয়ের সৃষ্টি করলো। দ্বিতীয়বার যে ভাস্কো ডা গামা এসেছিল 20টা যুদ্ধ জাহাজ নিয়ে এসেছিল, মানে 20টা জাহাজ নিয়ে এসেছিল ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামা কী করলো, জামোরিনের সঙ্গে ওরকম ঝামেলা পাকিয়ে কোচিনে চলে এলো। তো কালিকট থেকে জামোরিন আবার কোচিনে এসে অ্যাটাক শুরু করলো।
সেই সময় পর্তুগাল থেকে 3 জন অ্যাডমিরাল এসেছিল ভারতবর্ষে, পাঠিয়েছিল এই ঝামেলা মেটানোর জন্য। 3 জনের মধ্যে একজন ছিল, তার নাম হচ্ছে ফ্রাঙ্কোইস আলবুকার্ক। এই আলফান্সো আলবুকার্ক কিন্তু নয়, ঠিক আছে। তো ওই যে আলবুকার্ক, ওই আলবুকার্কের সহযোগিতায় মোটামুটি ভাস্কো ডা গামা কী করলো, জামোরিনকে হারিয়ে দিল। পর্তুগিজদের ফার্স্ট যেটা ফোর্ট অর্থাৎ দুর্গ, পর্তুগিজদের প্রথম দুর্গ এর মধ্যে এই কোচিনে 1503 খ্রিস্টাব্দে স্থাপন করে ফেললো। তাহলে আমরা ফার্স্ট ফ্যাক্টরি দেখলাম 1500, যেটা কালিকটে ফার্স্ট পর্তুগিজ ফ্যাক্টরি, এবং ফার্স্ট পর্তুগিজ ফোর্ট যেটা হচ্ছে সেটা কোচিন। ইতিমধ্যে পর্তুগিজ সরকার দেখলো, আর ঠিক আছে, এই প্রতি বছর এরকম পর্তুগাল থেকে ফোর্স যাচ্ছে, দিয়ে ওখানে ঝামেলা পাকাচ্ছে, তো দরকার নেই, একটু নীতি চেঞ্জ করি। কি না, ভাস্কো ডা গামা যে বছর ফিরে গেল 1505 খ্রিস্টাব্দে, সে বছর পর্তুগাল সরকার ঠিক করলো, ঠিক আছে, ভারতবর্ষে আমরা একটা করে হেড নিয়োগ করব। হেড বলতে একজন করে, একজনের উপর দায়িত্ব দেবো, একটা ভাইসরয় নিয়োগ করে দেবো। ওই ভাইসরয় ওখানে ভারতবর্ষের সমস্ত বাণিজ্য অর্থাৎ প্রাচ্যের বাণিজ্যগুলো কন্ট্রোল করবে। তো সেই মতো অনুসারে ফার্স্ট ভাইসরয় নিয়োগ করে 1505 খ্রিস্টাব্দে কাকে পাঠালো না, আলমেইদাকে ফার্স্ট ভাইসরয়। তাহলে প্রথম পর্তুগিজ ভাইসরয় কে দেখলাম, আলমেইদা। এই আলমেইদা 1505 খ্রিস্টাব্দে কান্নানোরে একটা ফোর্ট করলো। ফোর্টটার নাম কি, অর্থাৎ দুর্গ, ফোর্ট অ্যাঞ্জেলো। তাহলে পর্তুগিজদের প্রথম দুর্গ কোথায় ছিল, ফার্স্ট দুর্গ ছিল পর্তুগিজদের কোচিনে, ফোর্ট যেটা, এটা হচ্ছে সেকেন্ড ফোর্ট। ফার্স্ট ফোর্ট ছিল কোচিন, ফার্স্ট ফ্যাক্টরি অর্থাৎ কুঠি সেটা হবে কালিকট। ওর আলমেইদার সময় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল, 1508 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ দিউ। এই দিউয়ের যুদ্ধে কবে, 1508 খ্রিস্টাব্দে। দিউয়ের যুদ্ধে কি করেছিল, এই গুজরাটি এবং ইজিপ্টিয়ান অর্থাৎ মিশরের জয়েন্ট নেভাল ফোর্সকে যখন অ্যাটাক করেছিল আমাদের পর্তুগিজদেরকে, তখন এই দিউয়ের যুদ্ধে 1508 খ্রিস্টাব্দে ইজিপ্টিয়ানদের এবং গুজরাটি মুসলমান যারা ছিল তাদের জয়েন্ট নেভাল ফোর্সকে দিউয়ের যুদ্ধে হারিয়ে দিয়েছিল। তো 1509 খ্রিস্টাব্দে আলমেইডার পর আলবুকার্ক ভারতবর্ষে পর্তুগিজদের গভর্নর হয়ে ভারতবর্ষে এলেন। আলবুকার্ক উপলব্ধি করেছিলেন কি না, ভারতবর্ষে যদি সাম্রাজ্য বিস্তার করতে হয় অথবা প্রাচ্যের বাণিজ্যে যদি আমাদেরকে কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদেরকে 3টে বন্দর, মানে 3টে জায়গা মেন, যেটাকে প্রাচ্যের বাণিজ্যের ভারকেন্দ্র বলে, সেটাকে দখল করতে হবে। কি কি, অরমুজ বন্দর, এডেন এবং মালাক্কা প্রণালী। আলবুকার্ক তাহলে ভারতে এসে প্রথম সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিল, এবং এই যে নীতি গ্রহণ করেছিল, এই নীতিটা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি, বা যেটাকে বাংলায় বলি আমরা নীল জল নীতি। তাহলে নীল জল নীতি কার, আলবুকার্কের। ইংরেজিতে বলে এটাকে কি, ব্লু ওয়াটার পলিসি। এবং আলবুকার্ক এডেন এবং অরমুজ বন্দরের কাছে সেনা ঘাঁটিও স্থাপন করে ফেলেছিলেন। এই জন্য আলবুকার্ককে আরেকটা জিনিস বলা হয়, এটাকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ পর্তুগিজ ইন ইন্ডিয়া, অর্থাৎ পর্তুগিজদের প্রকৃত প্রতিষ্ঠাতা, ভারতবর্ষে পর্তুগিজদের প্রকৃত প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে আলবুকার্ক। ও 1510 খ্রিস্টাব্দে গোয়া দখল করেছিল, কার কাছ থেকে, বিজাপুরের সুলতানের কাছ থেকে। আচ্ছা, এবং এরপর কি 1500, তাহলে গোয়া দখল 1510 বললাম। 1512 খ্রিস্টাব্দে একটা দুর্গ দখল করেছিল, সেটা কি, বেনাস্তরিমের দুর্গ। বেনাস্তরিমের দুর্গ দখল করেছিল 1512 খ্রিস্টাব্দে। কোথায়, এটা হচ্ছে গোয়ার কাছে এই বেনাস্তরিম, ঠিক আছে। বিজয়নগরের যে রাজা ছিল, বিজয়নগর সাম্রাজ্য আমি বলেছিলাম এ ঠিক কৃষ্ণা নদীর নিচে হবে, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট। তো এই বিজয়নগরের যে রাজা কৃষ্ণদেব রায়, তার কাছ থেকে ভাটখালে দুর্গ নির্মাণের অনুমতি পেয়েছিল। ভাটখালটা কোথায়, এটা গোয়ার ঠিক নিচে একটা জায়গাতে হবে, উত্তর কন্নড় জেলা, কর্ণাটক রাজ্যের, ঠিক আছে, ভাটখাল। তাহলে ভাটখালে দুর্গ নির্মাণ কে করেছিল, সেটাও হবে আলবুকার্ক। ভাটখালে দুর্গ নির্মাণের অনুমতি কার কাছ থেকে পেয়েছিল না, বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের কাছ থেকে, ফ্রম কৃষ্ণদেব রায়। আচ্ছা, এই যে আলবুকার্ক ছিল, আলবুকার্ক সবসময় বললাম যে সাম্রাজ্যবাদী নীতি,
যেটা ছিল ও সবসময় কী করতো, পর্তুগিজদের যারা ছিল, যারা কর্মচারী বা যারা পর্তুগিজ লোক ওর সঙ্গে এসেছিলো তাদেরকে সবসময় উৎসাহিত করতো কি মানে যাতে ভারতীয় নারী বিয়ে করে, যাতে রক্তের মিশ্রণ প্রথম কথা, দ্বিতীয় কথা যাতে পর্তুগিজদের পপুলেশন বাড়ানো যায়। ঠিক আছে, এইটা। আরেকটা জিনিস আমরা দেখব যে এটা কি, এই আলবুকার্ক হচ্ছে গোয়া থেকে সতীদাহ প্রথা তুলে দিয়েছিল। ঠিক আছে, এটা একটা সমাজকর্মমূলক কাজ, এটা প্লাস পয়েন্ট বলা চলে। সবথেকে বড় যেটা দোষ আলবুকার্কের ছিল সেটা হচ্ছে মুসলমানদের প্রতি অত্যন্ত মানে উনি হিংস্র ছিলেন। মুসলমানদের অর্থাৎ আরব বণিকদের উপর আলবুকার্ক অত্যন্ত হিংস্র ছিলেন এবং নৃশংস ছিলেন প্রচুর। এরও একটা হিস্ট্রি আছে, তোমাদেরকে বলা হয়নি। পর্তুগিজরা যে ভারতবর্ষে এসেছিল, আসার শুধু কিন্তু বাণিজ্য যে কারণ ছিল সেটা কিন্তু নয়, আরও 2-4টা কারণ ছিল। কি কারণ না, একটা সময় ওই খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের যখন মোহাম্মদের যে আবির্ভাব, তার পরবর্তীকালে মুসলমানরা কী করেছিল, একসময় স্পেন পর্তুগালকে দখল করেছিল এবং সেখানে স্পেন পর্তুগালের যারা খ্রিস্টান ছিল তাদের উপর অত্যন্ত অত্যাচার চালিয়েছিল। ঠিক আছে, তো সেই প্রতিশোধ তোলার জন্য ওরা কি চেয়েছিল, যে প্রাচ্যের যে বাণিজ্য, এখান থেকে আরব বণিকদেরকে তাড়াবো, 1 নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য কী ছিল, এই মুসলমানদের যে আধিপত্য টোটাল প্রাচ্যে, এই আধিপত্যকে দমাতে হবে। এবং থার্ড যেটা কারণ সেটা তো অবশ্যই বাণিজ্যিক লাভ, অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি। এই 3টে মোটামুটি কারণে ওরা এসেছিল। এরপর আরেকজন আমরা পর্তুগিজ গভর্নরের কথা বলবো, তিনি হচ্ছে নিনো দা কানহো। কেন ইম্পর্টেন্ট এটা না, এতদিন পর্যন্ত পর্তুগিজদের যে হেডকোয়ার্টার সেটা ছিল কোচিনে। এই কোচিন ছিল পর্তুগিজ হেডকোয়ার্টার। এই কোচিন থেকে হেডকোয়ার্টার গোয়াতে ট্রান্সফার করেছিলেন নিনো দা কানহো 1530 খ্রিস্টাব্দে। এখানে হেডকোয়ার্টার স্থাপন করলেন। কবে তাহলে? 1530 খ্রিস্টাব্দে কোচিন থেকে গোয়াতে ট্রান্সফার করলেন। সেকেন্ড নিনো দা কানহো গুজরাটের যে রাজা বাহাদুর শাহের কাছ থেকে দিউ এবং বেসিন, এই দুটো জায়গা, দিউ এবং বেসিন এই দুটো জায়গা দখল করেছিল। কে না, নিনো দা কানহো। 1612 খ্রিস্টাব্দে একটা বিরাট গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, যার ফলে পর্তুগিজরা কি না, পর্তুগিজদের পুরো যে প্রাধান্য সেটা খর্ব হয়ে গেছিল। এখানে একটা কথা বলে রাখি, 1612 সালের আগে পর্যন্ত যারা মুঘল সম্রাট ছিল, মুঘল সম্রাটরা কী করতো, পর্তুগিজদেরকে সাপোর্ট করতো, কারণ এরা এখানে মনোপলি চালাচ্ছে ইউরোপীয় বণিক হিসাবে। তো সেই সময় তার আগে থেকে মানে ব্রিটিশরা 1612 আগে থেকে এন্ট্রান্স নেওয়া শুরু করেছে যে ভারতবর্ষে আমরা বাণিজ্য করব। কিন্তু পর্তুগিজদের বাধার কারণে মুঘল সম্রাট যে ছিল, যারা ছিলেন তারাও কিন্তু পর্তুগিজদেরকে বাদ দিয়ে যে ব্রিটিশদেরকে সাপোর্ট করবে সেটা কিন্তু করছিলেন না। ঠিক আছে, কারণ ভেবেছিলেন যে এরাই ডোমিনেন্ট শক্তি ইউরোপীয়দের মধ্যে, তখন পর্যন্ত ব্রিটিশরা কিন্তু নয়। তো কি হলো, 1612 খ্রিস্টাব্দে একটা যুদ্ধ হলো। 1612তে ইংরেজদের থমাস বেস্ট বলে একজন সেনাপতি, উনি 2টি যুদ্ধ জাহাজ নিয়ে সুরাটে এসেছিলেন 1612 খ্রিস্টাব্দে। কে বললাম? থমাস বেস্ট। তো এই যে 2টো যুদ্ধ জাহাজ নিয়ে যে সুরাটে এলেন, তো সুরাট কর্তৃপক্ষ সেই সময় পর্তুগিজদের কি করলো, ওদেরকে অ্যাটাক করলো এবং সেই অ্যাটাকে থমাস বেস্টের কাছে সুরাটের পর্তুগিজরা হেরে গেল। ঠিক আছে, এই জায়গাটা ছিল সুরাটের কাছে সোয়ালি বলে একটা জায়গা, ওইটাকে বলা হয় ব্যাটেল অফ সোয়ালি। ব্যাটেল অফ সোয়ালি। তাহলে সোয়ালি যুদ্ধে কি হলো, থমাস বেস্টের কাছে হেরে গেল কারা? পর্তুগিজরা। এই যে পর্তুগিজরা হেরে গেল, এই পর্তুগিজরা হেরে যাওয়ার পরই যখন থমাস বেস্ট হারালো, তখন মুঘল সম্রাট যারা ছিল জাহাঙ্গীর, তখন কি করলো না, এবার সুরাটে ব্রিটিশদেরকে ঘাঁটি কাটতে তারা কি করলো, পারমিশন দিল। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি এই জায়গাটা সোয়ালি নয়, এই জায়গাটা সুভালি, এটা এই সুরাটের কাছে সুভালি। তো ব্রিটিশরা তো উচ্চারণ করতে পারতো না, কারণ ভারতীয় জায়গার উপর ব্রিটিশরা বিভিন্ন নাম দিয়েছে। ওরা কলকাতাকে বলেছে ক্যালকাটা, বর্ধমান উচ্চারণ করতে পারেনি, তাকে বলেছে বারওয়ান। অযোধ্যাকে উচ্চারণ করতে না পেরে আউধ বলতো। ঠিক আছে, আচ্ছা কোঝিকোডকে বলতো কালিকট, মছলিপত্তনমকে বলতো মাসুলিপট্টনম। যাই হোক, এই জায়গাটার নাম ছিল সুভালি। তাহলে সোয়ালির যুদ্ধ কেন ইম্পর্টেন্ট আমরা দেখলাম, যে সোয়ালির যুদ্ধের পর পর্তুগিজদের প্রাধান্য ভারতবর্ষে হ্রাস হয়ে গেছিল এবং পর্তুগিজরা 3টে জায়গার উপর তাদের বাণিজ্য কেন্দ্র, 3টে জায়গার মধ্যেই তারা সীমাবদ্ধ হয়ে পড়ে। কোন কোন 3টে জায়গা খুব ইম্পর্টেন্ট দেখো, এখানে দিউ, এখানে দমন বলে একটা জায়গা আছে, দমন
এবং গোয়া। ঠিক আছে, এই তিনটে জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। বাংলায়, আমাদের বাংলাতে পর্তুগিজদের ঘাঁটি কোথায় ছিল? পর্তুগিজরা 1579 খ্রিস্টাব্দে 1579-এ বাংলায় একটা চুঁচুড়া শহর, 1579, এই 1579 খ্রিস্টাব্দে পর্তুগিজরা বাংলায় মানে হুগলিতে চুঁচুড়া শহরের পত্তন করেছিল পর্তুগিজরা। এখন এই হুগলি থেকে পর্তুগিজদেরকে বিতাড়িত করেছিল, বাংলায় পর্তুগিজদের ঘাঁটি ছিল তাহলে হুগলি। আচ্ছা, এরপর আমরা কি দেখব না 1661 সালটা একটা খুব গুরুত্বপূর্ণ। 1661 খ্রিস্টাব্দে পর্তুগিজরা বোম্বে দিয়ে দেয় কাকে? এই বোম্বে শহরটি দিয়ে দিচ্ছে না ব্রিটিশদেরকে। কেন না ইংল্যান্ডের যে রাজা দ্বিতীয় চার্লস, এই দ্বিতীয় চার্লস হচ্ছে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন ব্রাগাঞ্জাকে বিয়ে করেছিল। কাকে? ক্যাথরিন ব্রাগাঞ্জা। এই ক্যাথরিন ব্রাগাঞ্জাকে বিয়ে করেছিল কে? চার্লস টু বা দ্বিতীয় চার্লস। চার্লস টু লিখে দিচ্ছি। ক্যাথরিন ব্রাগাঞ্জাকে বিয়ে করেছিল, এই মানে এই জন্য পর্তুগিজরা হচ্ছে কি করেছে না বোম্বে শহরটা গিফট হিসাবে দিয়েছে, যৌতুক হিসাবে। তো 1739 খ্রিস্টাব্দে 1739-এ এই যে বেসিন এবং সলসেট এই দুটো বন্দর দখল করে নিয়েছিল পর্তুগিজদের কাছ থেকে কারা? মারাঠারা। ঠিক আছে, কোন দুটো বন্দর বললাম তাহলে? বেসিন এবং সলসেট, এই দুটো বন্দর দখল করেছিল। পর্তুগিজরা প্রায় 400 বছর ভারতবর্ষে রাজত্ব করেছিল, মানে সামরিক ঘাঁটি গেড়েছিল, 400 বছর ধরে ছিল। কারণ 1498 থেকে আমাদের মোটামুটি 1961 সালে পর্তুগিজদেরকে গোয়া থেকে বিতাড়ন করা হয়েছিল। ঠিক আছে, গোয়া থেকে বিতাড়ন, এই যে গোয়া থেকে বিতাড়ন করা হয়েছিল কাদেরকে? পর্তুগিজদেরকে। প্রায় 400 বছরের পর্তুগিজ শাসনের অবসান, এবং এই অপারেশনটার একটা নাম আছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে অপারেশন বিজয়। অপারেশন বিজয় খুবই গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে অপারেশন বিজয় কাদের বিরুদ্ধে হয়েছিল এবং অপারেশন বিজয় কি। পর্তুগিজরা ভারতবর্ষে কয়েকটা জিনিসের আমদানি করেছিল, সেটা হচ্ছে তামাক বা টোবাকো, আলু বা পটাটো, আচ্ছা রেড চিলি, গুয়াভা বা পেয়ারা, আনারস, এই সমস্ত জিনিসগুলো মোটামুটি পর্তুগিজদের ভারতবর্ষে আমদানি। একদিন তো পর্তুগিজরা মনোপলি চালাচ্ছিল প্রাচ্যের বাণিজ্যে এবং আমাদের ভারতবর্ষে। তো সেই পর্তুগিজদের ব্যবসায় প্রথম আঘাত এনেছিল কারা? এই ওলন্দাজ বা ডাচেরা। এই ডাচ কারা না হল্যান্ড বা নেদারল্যান্ডের যারা অধিবাসী তাদেরকে ডাচ বলে। আগে নাম ছিল ওই দেশটার হল্যান্ড, পরবর্তীকালে নাম হলো নেদারল্যান্ডস। এই হল্যান্ডের লোকেরা ভারতবর্ষে হঠাৎ করে এলো কেন? মানে শুধু কি পর্তুগিজরা বাণিজ্য করছে, লাভ করছে, ভারত থেকে নিয়ে যাচ্ছে সেই জন্য? সেটা নয়, দুটো কারণ ছিল। কি কারণ না প্রথমত প্রাচ্যের বাণিজ্যে, অর্থাৎ যে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ যেগুলো বলেছিলাম, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, এই সমস্ত দ্বীপে মনোপলি চালাবে, মানে মশলা ব্যবসা করবে। আর সেকেন্ড হচ্ছে পর্তুগিজদেরকে ভারত থেকে হাঁটাবে। কেন পর্তুগিজদের হঠাৎ করে হাঁটাতে যাবে কেন? তারও কারণ আছে। কি কারণ না পর্তুগাল যে ছিল, পর্তুগাল দেশটি হচ্ছে ক্যাথলিক ধর্মাবলম্বী দেশ। খ্রিস্টানদের দুটো শাখা আছে, ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক কারা না যারা রোমের যারা পোপ ছিল, অর্থাৎ ধর্মগুরু, পোপেদের প্রাধান্য যারা মানত, পোপ এবং গির্জার যারা প্রাধান্য মানত, তারা ছিল ক্যাথলিক। তারা কি করতো? তারা রাজাকেও কন্ট্রোল করতো। একসময় কি হলো, এই যে চার্চগুলো অর্থাৎ গির্জাগুলো প্রচুর দুর্নীতি ঢুকে গেল। কিছু লোক তখন প্রতিবাদী হয়ে উঠলো, প্রতিবাদী হয়ে তারা চাইলো কি না আমাদের ধর্মের সংস্কার করতে হবে। তো যারা সংস্কার চেয়েছিল তারা প্রোটেস্ট্যান্ট, যারা সংস্কার চায়নি প্রাচীনপন্থী তারা হচ্ছে ক্যাথলিক। তো এই স্পেন, পর্তুগাল এগুলো ছিল ক্যাথলিক ধর্মাবলম্বী দেশ। ঠিক আছে, তো ওই ক্যাথলিকদেরকে ভারত থেকে হাঁটানোর জন্য ওইটাও একটা কারণ ওদের আসার। 1602 খ্রিস্টাব্দে পর্তুগালে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো। ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ প্রাচ্যে বাণিজ্য করার জন্য 1602-এ হলো। ভারতবর্ষে এলো এবং ভারতবর্ষে প্রথম ঘাঁটি গাড়ল কোথায়? মাসুলিপট্টনম।
যেটাকে মছলিপট্টনম বলে। এই মাছলিপট্টনমে পর্তুগিজ বলছি, ওলন্দাজ ঘাঁটি কত 1605 খ্রিস্টাব্দে ফার্স্ট ডাচেদের ঘাঁটি। আমি আর এখানে পয়েন্ট করে লিখছি না, জাস্ট বলছি, তোমরা নোট করে নেবে। এবং এর পরবর্তীকালে এই ডাচেদের যেটা সেকেন্ড ঘাঁটি যারা গেড়েছিল, সেকেন্ড ফ্যাক্টরি, ফার্স্ট ফ্যাক্টরি 1605 বললাম, সেকেন্ড ফ্যাক্টরি হচ্ছে সুরাট, কবে 1616 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে ডাচেদের সেকেন্ড ফ্যাক্টরি। তাহলে ফার্স্ট ফ্যাক্টরি কবে 1605 মাছলিপট্টনম, এবং সেকেন্ড যেটা ফ্যাক্টরি সেটা 1616-তে সুরাটে। ওদের কিন্তু হেডকোয়ার্টার যেটা ছিল, হেডকোয়ার্টার অর্থাৎ ডাচেদের হেডকোয়ার্টার ছিল পুলিকট। এটা অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবি, মাছলিপট্টনম নয় কিন্তু। ডাচেদের হেডকোয়ার্টার ছিল পুলিকটে। পশ্চিমবঙ্গের ডাচেদের দুটো ঘাঁটি ছিল, সেটা কি হুগলির চুঁচুড়া, আরেকটা জায়গা ছিল সেটা হচ্ছে কাশিমবাজার। চুঁচুড়া এবং কাশিমবাজার এই দুটো ছিল ডাচেদের, মানে আমাদের বাংলার ঘাঁটি। এখন এই কাশিমবাজারটা তো আমরা জানি যে আমাদের মুর্শিদাবাদে, ঠিক আছে, মুর্শিদাবাদের বহরমপুর জেলা পড়ছে এখন। মুর্শিদাবাদের বহরমপুরের কাছে কাশিমবাজার এবং হুগলির চুঁচুড়া, যেটাকে চিনছোরা বলে ইংরেজিতে। এইটা ডাচেরা এই যে আমাদের করমণ্ডল উপকূল অর্থাৎ তামিলনাড়ু উপকূল যেটা ছিল, করমণ্ডল উপকূলে এরা ব্যবসায় আগ্রহী ছিল। কি ব্যবসা করতো ডাচেরা? না কাপড়ের ব্যবসা করতো, টেক্সটাইল। তখন করমণ্ডল উপকূল টেক্সটাইলের জন্য বিখ্যাত ছিল, মানে যেই সময়ের কথা আমরা এখানে বলছি। ডাচেদের যে ব্যবসা, মানে ভারতবর্ষে যে ব্যবসা করছিল, সেই ভারতবর্ষের ব্যবসার কবে চলে গেল? 1759 খ্রিস্টাব্দে বিদরের যুদ্ধে। কাদের সঙ্গে হয়েছিল? 1759 খ্রিস্টাব্দে আমাদের ডাচ ভার্সেস ব্রিটিশ। এই ব্রিটিশদের সঙ্গে বিদরের যুদ্ধে ডাচেরা হেরে গেল এবং ভারত থেকে এদের ব্যবসা গুটি নিয়ে চলে গেল। এই বিদরটা কোথায়? বিদরটা হচ্ছে হুগলির চুঁচুড়ার কাছে। এই যে চুঁচুড়ার কাছে বিদর, ব্যাটল অফ বিদর। এই যে বিদরের যুদ্ধ হয়েছিল, এই বিদরের যুদ্ধে মির্জাফর কিন্তু ডাচেদের সঙ্গে দিয়েছিল, ঠিক আছে, মানে ডাচেদেরকে সাপোর্ট করেছিল মির্জাফর। ওই কারণে কি করেছিল, মির্জাফরকে হটিয়ে, মানে ইংরেজরা বুঝতে পেরে গেছিল আমরা মির্জাফরকে পলাশির যুদ্ধের পর সিংহাসনে বসিয়েছি, কিন্তু মির্জাফর কি করছে, গোপনে গোপনে আবার ডাচেদের সঙ্গে আঁতাত মানে তৈরি করছে। তো বিদরের যুদ্ধে যখন মির্জাফর গোপনে যখন ডাচেদেরকে সাপোর্ট করলো, সেই ঘটনা যখন আমাদের ব্রিটিশরা জানতে পারলো, তখন কী করলো, মির্জাফরকে হাঁটিয়ে দিল, হাঁটিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসিয়েছিল। তো ভারত থেকে চলে গিয়ে ডাচেরা কী করলো, যে ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা অর্থাৎ পূর্ব এশীয় দ্বীপপুঞ্জ, ওই ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রাতে চলে গেল এবং ওখানে ওরা মশলার ব্যবসা করতে শুরু করলো। প্রথম যে ডাচ ট্রাভেলার সে হচ্ছে হাউটম্যান। ইনি হচ্ছেন প্রথম ডাচ ট্রাভেলার, ভারতবর্ষে আসেন। আচ্ছা, পর্তুগিজ এবং ডাচেদের পর ভারতবর্ষে আসলো ইংরেজরা। প্রথম ভারতবর্ষে ইংরেজ যিনি এসেছিলেন তিনি 1585 1885 খ্রিস্টাব্দে আকবরের দরবারে এসেছিলেন স্যার র্যালফ ফিচ। কী উদ্দেশ্যে এসেছিলেন? বাণিজ্যের উদ্দেশ্যে কিন্তু নয়, উনি এসেছিলেন যে জাস্ট ট্রাভেলার বা পর্যটক হিসাবে, জাস্ট ভারত ঘুরে দেখার জন্য এসেছিলেন। তো র্যালফ ফিচ যখন 1585 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এলেন, ভারতের সমস্ত অর্থনৈতিক পরিস্থিতি এবং বাণিজ্যের সম্ভাবনা সমস্ত কিছু ভালো করে পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করে যখন ইংল্যান্ডে গেলেন, সেখানে গিয়ে প্রচার করতে শুরু করলেন যে ভারতবর্ষে এবং প্রাচ্যের যে দেশগুলো আছে তাতে কিন্তু বাণিজ্য করার ব্যাপক সম্ভাবনা আছে। তো সেই সমস্ত জিনিস উনি গিয়ে প্রচার করলেন ইংল্যান্ডে। প্রচার করার পর ওখানের যারা বণিক গোষ্ঠী ছিল তারা অলরেডি পর্তুগিজদের কথা শুনেছে, তারা জানতো যে ভারতবর্ষে বেশ লাভজনক বাণিজ্য পর্তুগিজরা, ডাচেরা করছে। তো তখন তাদের মাথার মধ্যে হলো যে ঠিক আছে, আমরাও গিয়ে বাণিজ্য করব। এরপর আবার 1599 খ্রিস্টাব্দে জন মিন্ডেনহল আবার এলেন আকবরের দরবারে। তারপরেই ঠিক 1599 খ্রিস্টাব্দেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হলো। কোথায়? ইংল্যান্ডে। মোট 218 জন মার্চেন্ট মিলে এই কোম্পানি গঠন করেছিল। 218 জন মার্চেন্ট মিলে এই কোম্পানি গঠন করলো। কিন্তু এই কোম্পানি তো গঠন করলেই হবে না, প্রাচ্যে যে বাণিজ্য করবে অর্থাৎ ভারতবর্ষে যে বাণিজ্য করবে তার জন্য ইংল্যান্ডের ক্রাউন অর্থাৎ রাজা বা রানী যিনি আছেন তার পারমিশন লাগবে। তো তার পরের বছরই 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথ, তখন ইংল্যান্ডের ক্রাউন, উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছাড়পত্র দিলেন, যেটাকে সনদ বলা হয়।
এলিজাবেথের সনদ বা এলিজাবেথের ছাড়পত্র 1600 খ্রিস্টাব্দে কী ছাড়পত্র দিয়েছিলেন? উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছাড়পত্র দিলেন কি, উত্তম আশা অন্তরীপ যা আছে, আমি এই ভিডিওর আগেই বলেছি, উত্তম আশা অন্তরীপের ডান দিকে যতগুলি দেশ আছে, যা দেশ আছে ভারতবর্ষ সহ, এবং পশ্চিম ভারতীয় যে দ্বীপপুঞ্জ যেগুলো আছে, জাভা, সুমাত্রা, মালদ্বীপ ইত্যাদি যেগুলো আছে, এই সমস্ত দেশগুলোতে কি হবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড থেকে একমাত্র বাণিজ্য করতে পারবে, অন্য কোনো কোম্পানি বাণিজ্য করতে পারবে না। এটা ছিল মনোপলি। তাহলে 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথ যেই সনদ দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একচেটিয়া বাণিজ্য করবে ইংল্যান্ড থেকে, সেই সনদের উপর দুটো জিনিস আমরা দেখব কি না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিতে প্রথম বাধা, ফার্স্ট বাধা যেটা রেস্ট্রিকশনে পড়েছিল সেটা 1813 চার্টার। 1813 চার্টার আইন যেটা ছিল সেটা কি ছিল, কি বাধা দিয়েছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও অন্যান্য যে ইংল্যান্ডে কোম্পানিগুলো ছিল তাদেরকেও বাণিজ্য করা ছাড়পত্র দিল। ঠিক আছে, তাহলে প্রথম বাধা পড়লো 1813 চার্টারে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি চলে গেল, অর্থাৎ একচেটিয়া বাণিজ্যের অধিকার চলে গেল। তো এই যে মনোপলি চলে গেছিল, শুধু দুটো জিনিসে কোম্পানিকে সুবিধা দিয়ে রেখেছিল, কি কি না, প্রথম হচ্ছে চা। চাতে কি করেছিল না, ইংল্যান্ড থেকে মানে প্রাচ্যের যে দেশগুলোতে চা ব্যবসা হবে সেই চায়ের ব্যবসা ইংল্যান্ড থেকে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিই করতে পারবে, অন্য কোনো কোম্পানি প্রাচ্যের দেশগুলোতে চায়ের ব্যবসা করতে পারবে না। অর্থাৎ চায়ের ক্ষেত্রে মনোপলি তখনও চালু ছিল। আরেকটা জিনিস, চীন, চায়নাতে যে কোনো বাণিজ্য, সমস্ত প্রকারের বাণিজ্য শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। চায়নাতে অন্য কোনো কোম্পানি প্রবেশ করে, মানে অন্য কোনো ইংরেজ কোম্পানি প্রবেশ করে চীনে ব্যবসা করতে পারবে না। তাহলে 1813 চার্টারে কি করলো, সমস্ত ইংরেজ কোম্পানির জন্য প্রাচ্যের দেশগুলোতে ব্যবসা করার অধিকার খুলে দিল, শুধুমাত্র চা এবং চীনে ব্যবসা করার অধিকার মনোপলি শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল। সেই মনোপলিটাও তুলে দিল কবে, 1833 চার্টারে। 1833 চার্টারে এই চা এবং চীন পুরো মনোপলি তুলে দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। অর্থাৎ যে কোনো কোম্পানি, অর্থাৎ প্রাচ্যের দেশগুলোতে চায়ের ব্যবসা সব কোম্পানিই করতে পারবে, চীনেও সমস্ত ব্যবসা সমস্ত কোম্পানিই করতে পারবে, শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একা ওখান থেকে লাভ করবে, ভাগ বসাবে, সেটা আর হবে না। তো সেটা বন্ধ করে দিল। ছাড়পত্র তো দিয়েছিল 1600 খ্রিস্টাব্দে বললাম। তারপর 1601 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম জাহাজ যেটা ইংরেজদের এসেছিল সেটা হচ্ছে রেড ড্রাগন। এখানে আছে দেখে নাও, রেড ড্রাগন জাহাজ প্রথম ভারতবর্ষে এসেছিল, এবং ওই জাহাজটি নিয়ে এসেছিলেন স্যার জেমস ল্যাঙ্কাস্টার, বণিক ছিলেন। তো ওই স্যার জেমস ল্যাঙ্কাস্টার প্রথম ভারতবর্ষে রেড ড্রাগন জাহাজে করে মানে ভারতে এন্ট্রান্স করেছিলেন। তারপরে কয়েক বছর পরে ক্যাপ্টেন হকিন্সের আগমন হলো কার দরবারে, তখন ভারতবর্ষের মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে ক্যাপ্টেন হকিন্স এলেন জেমস ওয়ানের দূত হিসাবে। কার, তখন ইংল্যান্ডের রাজা হচ্ছে প্রথম বা জেমস ওয়ান। এই প্রথম জেমসের দূত হিসাবে জাহাঙ্গীরের দরবারে এলেন ক্যাপ্টেন হকিন্স 1608 খ্রিস্টাব্দে। উনি এসেছিলেন যেই জাহাজটাই করে, সেই জাহাজটা হচ্ছে হেক্টর জাহাজে করে, হেক্টর শিপ লিখলাম, হেক্টর জাহাজে করে এলেন, এবং জাহাঙ্গীরের সঙ্গে উনি তুর্কি ভাষায় ওনার কথোপকথন হয়েছিল। আরেকটা জিনিস এখানে, জাহাঙ্গীর এই যে আছে ক্যাপ্টেন হকিন্সকে ইংলিশ খাঁ উপাধি দিয়েছিল। ঠিক আছে, কী উপাধি দিয়েছিল ক্যাপ্টেন হকিন্সের উপাধি? তাহলে কি দেখলাম, ইংলিশ খান উপাধি। কার না, ক্যাপ্টেন হকিন্সের। কে দিয়েছিল? জাহাঙ্গীর দিয়েছিল। তো জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে ইংলিশ খান উপাধি দিল, ঠিক আছে। ভারতবর্ষে সুরাটে কুঠি নির্মাণ করার জন্য মানে পারমিশন দিয়েছিল যে ঠিক আছে সুরাটে তোমরা কুঠি নির্মাণ করতে পারো, এবং বা অন্যান্য জায়গায় ভারতবর্ষের ব্যবসা করতে পারো। কিন্তু সেই যে ছাড়পত্র দিল, সেই ছাড়পত্রে বাধা সাধল কারা? পর্তুগিজরা। কারণ পর্তুগিজরা এতদিন ধরে ভারতবর্ষে ব্যবসা করছে, তাদের একটা ভালো শক্ত গ্রিপ হয়ে গেছে ভারতবর্ষ। এবং এই যে পর্তুগিজদের বিরোধিতা করেছিল, পর্তুগিজদের বিরোধিতার সময় তখন জাহাঙ্গীর দেখলো যে ঠিক আছে পর্তুগিজদের সঙ্গে আমরা ব্যবসা করছি, ব্যবসাটা আমাদের পক্ষেও লাভজনক হচ্ছে, কিন্তু ইংরেজরা এখন ইংরেজদের ব্যবসা করার কতটা সম্ভাবনা আছে, পর্তুগিজদের মতো এত প্রফিট এরা দিতে পারবে কিনা। তো সেই কারণে পর্তুগিজদের বিরোধিতা করার জন্য এই যে মানে পারমিশন যেটা দিয়েছিল সেটা বন্ধ করে দিল। অর্থাৎ ঘাঁটি কাটতে পারলো না বা কুঠি নির্মাণ করতে পারলো না সুরাটে ক্যাপ্টেন হকিন্স। 1612 সালটা এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
মানে একটা বিদেশি কোম্পানি ধরো ভারতবর্ষে আসবে, তাকে তো প্রমাণ করে দেখাতে হবে যে অলরেডি পর্তুগিজরা বাণিজ্য করেছে, ওদের থেকে আমাদের ক্ষমতা বেশি, বা আমাদের মানে সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য করো তোমরা, অর্থাৎ ভারতীয়রা, তাহলে ভারত লাভবান হবে এতে। তো কি হলো, 1612 খ্রিস্টাব্দে থমাস বেস্ট যে এলো, তো সুরাটে দুটি যুদ্ধ জাহাজ নিয়ে ক্যাপ্টেন থমাস বেস্ট এলেন 1612 খ্রিস্টাব্দে সুরাটে। তো যখন সুরাটে এলেন, তখন সুরাটে যারা মানে ওখানে স্থানীয় যারা পর্তুগিজ বণিক, তারা কি করলেন, বাধা দিলেন। এর ফলে এই সুরাটের কাছে সুভালি বলে একটা জায়গা আছে, SUVALI, সুভালি। এই সুভালির কাছে থমাস বেস্ট যে দুটো যুদ্ধজাহাজ নিয়ে এসেছিলেন, তার সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ হলো, এবং সেই যুদ্ধে পর্তুগিজরা একদম বাজেভাবে হেরে গেল। বিরাট গুরুত্ব ছিল এই যুদ্ধটার। কী গুরুত্ব না, এই যে যুদ্ধটা, এই যুদ্ধের ফলে মুঘলদের কাছে কিন্তু ইংরেজদের যে প্রভাব প্রতিপত্তি বাড়লো, কারণ একদিন মুঘলরা ভাবছিল কি যে ঠিক আছে পর্তুগিজরাই আমাদের জন্য বেস্ট অপশান। এরপর দেখলো যে না, এদের পোটেনশিয়াল কিন্তু পর্তুগিজদের থেকে অনেক বেশি, নইলে ওই দুটো জাহাজে করে এসে পর্তুগিজরা এতদিন এখানে ঘাঁটি গেড়ে বসে আছে, এদেরকে হারিয়ে দিল ইংরেজরা, এটা সহজ ব্যাপার নয়। তারপর থেকে এবারে ব্রিটিশরা আস্তে 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 ভারতবর্ষে ঘাঁটি গাড়তে শুরু করলো। তো ওই 1612 খ্রিস্টাব্দের যুদ্ধটার নাম কি, ব্যাটেল অফ সোয়ালি বা সোয়ালির যুদ্ধ। কার সঙ্গে হয়েছিল, ইংরেজদের সঙ্গে পর্তুগিজদের। এই জায়গাটা অ্যাকচুয়াল নাম সুভালি। তো আমি আগেই বলেছি ইংরেজরা আমাদের ভারতীয়দের যে সমস্ত জায়গার নাম সেগুলো ঠিকঠাক উচ্চারণ করতে পারতো না, এই জন্য সুভালিকে ওরা সোয়ালি বলে উচ্চারণ করতো। ব্রিটিশরা কিন্তু এই 1612 খ্রিস্টাব্দে যে সোয়ালির যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ সোয়ালির যুদ্ধের 1 বছর আগে কিন্তু ভারতবর্ষের ঘাঁটি গেড়ে ফেলেছে, অর্থাৎ ভারতবর্ষের ফ্যাক্টরি এরা তৈরি করে ফেলেছে। কোথায় না, এই মাসুলিপট্টনমে। ফার্স্ট ব্রিটিশ ফ্যাক্টরি কিন্তু মাসুলিপট্টনম, কিন্তু সেটা হবে কি টেম্পোরারি, অস্থায়ী। কারণটা কি অস্থায়ী কেন বলছি, কারণ 1611 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ঘাঁটি গেড়েছিল ঠিকই, ওখানে ফ্যাক্টরি তৈরি করেছিল ঠিকই, কিন্তু সেই ফ্যাক্টরি তুলে নিয়ে চলে যেতে বাধ্য হয় পর্তুগিজদের বাধার জন্য। ঠিক আছে, যদি পরীক্ষায় পড়ে যে ফার্স্ট ব্রিটিশ ফ্যাক্টরি কি, যদি অস্থায়ী বলে টেম্পোরারি, অবশ্যই করবে মানে মাসুলিপট্টনম। যদি বলে স্থায়ী ফ্যাক্টরি, সেটা হবে সুরাট। তারপরে ইংরেজরা প্রথম ফ্যাক্টরি করলো 1613 খ্রিস্টাব্দে সুরাটে। এইটা ছিল কি প্রথম ইংরেজ ফ্যাক্টরি, স্থায়ী ফ্যাক্টরি হবে, পার্মানেন্ট ফ্যাক্টরি, অর্থাৎ পার্মানেন্ট কুঠি সুরাট। টেম্পোরারি কুঠি প্রথম কোথায়, মাসুলিপট্টনম। কত সালে, 1611 সালে। এরপরে 1615 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1615 সালে কে এলেন, টমাস রো। ইংল্যান্ড থেকে টমাস রো এলেন। এই টমাস রো লোকটি কিন্তু এর ব্যাপক পার্সোনালিটি ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, খুব মিষ্টি ভাষা ছিল, খুব সুন্দর, একদম মানে মিষ্টি কথা বলতেন। তার সঙ্গে এনার নলেজ প্রচুর ছিল। ঠিক আছে, তো মোটামুটি কথোপকথনে কী করেছে, জাহাঙ্গীরকে এত মুগ্ধ করেছে, মানে জাহাঙ্গীরকে, ইনি 3 বছর ভারতবর্ষে ছিলেন, 1615 থেকে 1618 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 3 বছর ভারতবর্ষে ছিলেন জাহাঙ্গীরের দরবারে। জাহাঙ্গীর এর প্রতি মুগ্ধ, এবং এনার আসার উদ্দেশ্যই ছিল ওইটা যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা কুঠি স্থাপন করব, তার পারমিশন যেন জাহাঙ্গীরের কাছ থেকে পাই। তো এনার যে দৌরাত্ম্য ছিল সেটা সফল হলো, এটাকে বলে রোয়ের দৌরাত্ম্য। উনি পারমিশন জাহাঙ্গীরের কাছ থেকে আদায় করলেন, এবং তারপর থেকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে, যেমন সুরাট, আহমেদাবাদ, এখানে আগ্রা, দিউ, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে আস্তে 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 এবারে মানে পশ্চিম উপকূল যেটা বলছি, আস্তে 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 ইংরেজদের গ্রিপে আসতে শুরু করলো। যেহেতু রাজার অনুগ্রহ পেয়ে গেছে, সুতরাং আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে রোয়ের দৌরাত্ম্য কী ছিল বললাম, স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে এসেছিলেন, এবং যে বিভিন্ন স্থানে যে ফ্যাক্টরি করার মানে পারমিশন পেয়েছিলেন বা লাভ করেছিলেন, আদায় করেছিলেন সম্রাটের কাছ থেকে, সেটাই রোয়ের দৌরাত্ম্য। ইম্পর্টেন্ট, 1661 খ্রিস্টাব্দে পর্তুগিজদের কাছ থেকে বোম্বে লাভ করেছিল কারা, ব্রিটিশরা। কেন, একটু আগেই বলেছি ক্লাসটা, যে কি পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন ব্রাগাঞ্জাকে বিয়ে করেছিল চার্লস টু। ঠিক আছে, দ্বিতীয় চার্লস ইংল্যান্ডের রাজা, ইনি ক্যাথরিন ব্রাগাঞ্জাকে বিয়ে করেছে, পর্তুগিজ রাজকন্যা, যৌতুক হিসাবে বোম্বে দিয়েছে। মানে বোম্বে ওই রাজপুত্রকে পর্তুগিজরা যৌতুক দিল, ভালো কথা। এই বোম্বে আবার কি করলো, এই চার্লস টু, দ্বিতীয় চার্লস কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিক্রি করে দিল। ঠিক আছে, কিসে না, 10 পাউন্ড পার ইয়ার লিজে দিয়ে দিল, প্রতি বছর 10 পাউন্ডের বদলে বোম্বে বন্দর দিয়ে দিল কাকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এরপরে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো সোনায় সোহাগা হয়ে গেল।
ঠিক আছে, এতদিন পর্যন্ত কোম্পানির হেডকোয়ার্টার কিন্তু ছিল সুরাট। 1613 খ্রিস্টাব্দে যে সুরাটে ফ্যাক্টরি করলো 1613, এই সুরাট ছিল কোম্পানির মানে হেডকোয়ার্টার, যেটা বলে হেডকোয়ার্টার 1613 থেকে ছিল। এরপর 1687 খ্রিস্টাব্দে বোম্বে হয়ে গেল হেডকোয়ার্টার। বোঝা গেল? 1687 থেকে কোম্পানির হেডকোয়ার্টার কি হলো না বোম্বে, সুরাট রিপ্লেস হয়ে গেল। সুরাটের যে মানে বোম্বের যে প্রথম গভর্নর, বোম্বে যে 1687 থেকে যে হেডকোয়ার্টার হলো, বোম্বের প্রথম গভর্নর জন অক্সেন্ডা, ইনি ছিলেন বোম্বের প্রথম গভর্নর। তো এই পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি কাটার পর এবার ব্রিটিশদের লক্ষ্য পড়ল কোথায় না দক্ষিণ পূর্ব ভারত। এই দক্ষিণ পূর্ব ভারতে বিশেষ করে যে আমাদের করমণ্ডল উপকূল, এই করমণ্ডল উপকূলের যেখানে মোটামুটিভাবে এতদিন ডাচেরা কাপড়ের ব্যবসাতে যথেষ্ট লাভজনক ব্যবসা করছিল, সেই জায়গায় এদের চোখ পড়ল। তো ফার্স্ট আমি আগে বলেছিলাম যে মাসুলিপট্টনমে প্রথম ইংরেজদের অস্থায়ী ঘাঁটি হয়েছিল, অর্থাৎ ফ্যাক্টরি হয়েছিল। কার কাছ থেকে পেয়েছিল না গোলকুন্ডা সুলতানের কাছ থেকে। এই গোলকুন্ডা সুলতানের কাছ থেকে পরবর্তীকালে ইংরেজরা যে বিভিন্ন বাণিজ্যিক সুবিধাগুলো পেয়েছিল, এইটাকে বলে গোল্ডেন ফরমান। গোল্ডেন ফরমান বা এটাকে গোলকুন্ডা ফরমানও বলে। গোলকুন্ডা ফরমান দক্ষিণ পূর্ব উপকূলে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ফ্রান্সিস ডে নামে একজন ইংরেজ বণিক, সে চন্দ্রগিরির রাজার কাছ থেকে মাদ্রাজ ইজারা নিয়েছিল। কে নিয়েছিল? ফ্রান্সিস ডে। ইনি একজন বণিক ছিলেন। এই যে মাদ্রাজ এখানে ইজারা নিল, এরপর মাদ্রাজে একটা ফোর্ট তৈরি করলো 1639, 1639 খ্রিস্টাব্দে মাদ্রাজে যেই ফোর্টটি করেছিল সেই ফোর্টটির নাম হচ্ছে ফোর্ট সেন্ট জর্জ। ফোর্ট সেন্ট জর্জ কোথায়? মাদ্রাজে করেছিল। ইম্পর্টেন্ট। এতদিন পর্যন্ত মোটামুটি পূর্ব উপকূলে মাসুলিপট্টনম ছিল ইংরেজদের হেডকোয়ার্টার, কিন্তু এর পরবর্তীকালে মাদ্রাজের উপর গ্রিপ চলে এলো, তখন মাদ্রাজ হয়ে গেল এদের হেডকোয়ার্টার। মাসুলিপট্টনমের বদলে মাদ্রাজ হয়ে গেল কি না হেডকোয়ার্টার। আগে কি ছিল? তার আগে মাসুলিপট্টনম। ইংরেজদের লক্ষ্য পড়লো কি উত্তর পূর্ব ভারত। তো উত্তর পূর্ব ভারতে যেটা আমরা প্রথমেই দেখব যে এখানে উড়িষ্যাতে ওরা প্রথম ঘাঁটি কেটেছিল উত্তর পূর্ব ভারতে। উড়িষ্যার কোথায় না হরিহরপুর এবং বালাসোর। এবং উড়িষ্যার পরে 1651 খ্রিস্টাব্দে হুগলিতে 1651-এ হুগলিতে এরা কী করলো? প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করলো। হুগলিতে যে বাণিজ্য কুঠি স্থাপন করলো ইংরেজরা প্রথমে, তো এই হুগলিতে এই 1651 খ্রিস্টাব্দেই তখন বাংলার যে নবাব সুজাউদ্দিনের কাছ থেকে একটা ছাড়পত্র পেল। কি ছাড়পত্র না শুল্কযুক্ত বাণিজ্য, শুল্ক মুক্ত বাণিজ্য কিন্তু নয়, মানে তোমরা বাণিজ্য করতে পারো কিন্তু তার জন্য ট্যাক্স তোমাকে এই বাংলার যে নবাব বাংলা সরকারকে পে করতে হবে। এবং এই যে বাংলায় এরা বাণিজ্য করতো, অর্থাৎ ইংরেজরা বাণিজ্য করতো বাংলাতে, বাংলা থেকে বিভিন্ন রেশমের বস্ত্র, সুতির বস্ত্র, গন্ধক, এই সমস্ত জিনিসগুলো এরা বাংলা থেকে এক্সপোর্ট করত। কলকাতা শহরের পত্তন হলো 1690 খ্রিস্টাব্দে, এবং 3টে গ্রাম নিয়ে এই শহরটি প্রথমে তৈরি হয়েছিল। কি কি না কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর। কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর, এই 3টি গ্রাম নিয়ে কলকাতা শহরের পত্তন প্রথম হয়েছিল। ঠিক যে বছর কলকাতা শহরের পত্তন হয় সে বছরই 1690 খ্রিস্টাব্দে ফোর্ট সেন্ট ডেভিড বলে একটা দুর্গ ছিল। এটা হচ্ছে আমাদের এই চেন্নাই থেকে প্রায় 150 কিলোমিটার সাউথে, দক্ষিণের দিকে। এই ফোর্ট সেন্ট ডেভিড এইটা হচ্ছে মারাঠাদের কাছ থেকে ব্রিটিশরা কিনেছিল, অর্থাৎ মারাঠারা ব্রিটিশদেরকে এই ফোর্ট সেন্ট ডেভিড বিক্রি করে দিয়েছিল। এটা তাহলে কি হলো না 1700 খ্রিস্টাব্দে কলকাতাতে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করলো ইংরেজরা।
এটা হচ্ছে কার নাম অনুসারে? না, রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ যেটা মানে স্থাপন করেছিল। এবং ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর ছিল কিন্তু চার্লস আয়ার। ঠিক আছে, প্রথম গভর্নর কোথার? না, এই কলকাতা ফোর্ট উইলিয়ামের। বোম্বের প্রথম গভর্নর কে ছিল? মুম্বাইয়ের প্রথম গভর্নর কে ছিল? আমি আগে বলেছিলাম যে জন অক্সেন্ডা। এবং ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর যেটা সেটা হচ্ছে চার্লস আয়ার। 1717 খ্রিস্টাব্দে ফারুক সিয়ারের দরবারে কে এলো? ফারুক সিয়ার পরবর্তী মুঘল সম্রাট, ঔরঙ্গজেবের পরবর্তীকালের একজন সম্রাট। তো এই ফারুক সিয়ারের দরবারে এলো সুরম্যান, জন সুরম্যান বলে একজন ইংরেজ দূত। এই যে জন সুরম্যান ফারুক সিয়ারের দরবারে এসেছিল, এই জন সুরম্যান বিভিন্নভাবে ফারুক সিয়ারকে মোটামুটি প্রভাবিত করেছিল এবং প্রভাবিত করার পর না জন সুরম্যানকে বাণিজ্য করার অনুমতি দিল। যেই অনুমতি দিয়েছিল এটাকেই বলে ফারুক সিয়ারের ফরম্যান। ঠিক আছে, এই যে 1717 খ্রিস্টাব্দের ফারুক সিয়ারের ফরম্যান যেটি ছিল, ফরম্যানটা কি ছিল সেই সম্পর্কে দুটি পয়েন্ট আমি বলবো, এবং পরবর্তীকালে যখন পরবর্তী মুঘল সাম্রাজ্য নিয়ে আলোচনা করব, আমরা ক্লাস করব, তখন সেইখানে সেই ক্লাসে আমরা ডিটেলসে বলবো। বাৎসরিক 3000 টাকার বিনিময়ে প্রতি বছর 3000 টাকা পার ইয়ার এর বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য ইংরেজ কোম্পানি করতে পারবে। মানে যদি প্রতি বছর 3000 টাকা ফারুক সিয়ারকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে দেয়, তাহলে আর কোনো টাকা দিতে হবে না, বিনা ট্যাক্সে ওরা বাণিজ্য করতে পারবে। 2 নম্বর হচ্ছে কি না, কোম্পানিকে নিজস্ব মুদ্রা ছাপানোর অনুমতি দিয়ে দেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের মুদ্রা ছাপিয়ে নিজেরা ব্যবসা করবে। স্থানীয় অর্থাৎ যেই জায়গায় ব্যবসা করছে, ধরো বাংলায় কোম্পানি ব্যবসা করছে, বাংলার কারেন্সি চলবে না, ঠিক আছে, বা মুঘল কারেন্সি চলবে না, ওরা নিজেরা নিজেদের মতো টাকা ছাপিয়ে ওরা বাণিজ্য করতে পারবে। ঠিক আছে, এই ছিল ফারুক সিয়ারের ফরম্যান। তোমরা একটা কথা মনে রাখবে, 1757 খ্রিস্টাব্দে যে পলাশির যুদ্ধ হয়েছিল, এই পলাশির যুদ্ধের ভিত কিন্তু এই ফারুক সিয়ারের ফরম্যান থেকে আস্তে 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 মানে এইটাই ছিল পলাশির যুদ্ধের বীজ বলা যেতে পারে। এই ফারুক সিয়ারের ফরম্যানের পরে সেই বীজ থেকে যে বীজ বৃক্ষ হয়েছিল, তার বিস্ফোরণ হয়েছিল পলাশির যুদ্ধে। এরপরে আমরা দিনেমারদের সম্পর্কে আলোচনা করব। দিনেমার কাদের বলা হয়? না, ডেনমার্কের যারা অধিবাসী তাদেরকে দিনেমার বলে। ওই ডেনমার্কের থেকে বাণিজ্য করতে এসেছিল ভারতবর্ষে প্রথম এই দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ডেনমার্কের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়েছিল সেটা 1616 খ্রিস্টাব্দে। এবং দিনেমাররা ভারতবর্ষের প্রথম ফার্স্ট ফ্যাক্টরি দিনেমারদের কোথায়? না, ত্রিবাঙ্কুর। এই ত্রিবাঙ্কুরে 1620 খ্রিস্টাব্দে ফার্স্ট ফ্যাক্টরি স্থাপন করলো। ঠিক আছে, তারপর আমাদের বাংলাতে দিনেমাররা শ্রীরামপুরে করলো 1755 খ্রিস্টাব্দে। বাংলায় শ্রীরামপুর ছিল দিনেমারদের ঘাঁটি। দিনেমাররা ভারতবর্ষে ব্যবসার ক্ষেত্রে খুব একটা কম্পিটিশন করে উঠতে পারেনি পর্তুগিজ বা ইংরেজ বা ডাচ যারা ছিল তাদের তুলনায়। এদের ব্যবসার প্রফিটও কম করেছে এবং খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। এই কারণে কি করেছিল দিনেমাররা 1845 খ্রিস্টাব্দে এদের যতগুলি কুঠি ভারতবর্ষে ছিল পূর্ব উপকূল এবং বাংলাতে বা আদার্স যে সমস্ত স্থানে ছিল, সেই সমস্ত কুঠিগুলি এরা ইংরেজদের কাছে বিক্রি করে দিয়ে দেশে চলে গিয়েছিল। ভারতবর্ষে সবার শেষ ইউরোপীয় বণিক হিসাবে আসে ফরাসিরা। এখন এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1664। 1664 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। ফ্রান্সের যে রাজা ছিল চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী ছিল কোলবার্ট। এই কোলবার্টের উদ্যোগে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়েছিল প্রাচ্যে বাণিজ্য করার জন্য। তো ফরাসিরা ভারতবর্ষের প্রথম ঘাঁটি কেটেছিল কিন্তু সুরাটে। কবে? 1668 খ্রিস্টাব্দে সুরাটে। ফ্রাঁসোয়া ক্যারন বলে একজন, উনি সুরাটে প্রথম ঘাঁটি গাড়েন 1668-এ, 1668 খ্রিস্টাব্দে। এটা ছিল ফার্স্ট কুঠি, ফার্স্ট ফ্যাক্টরি। দ্বিতীয় কুঠি মুসরিপট্টনমে কেটেছিল 1669, অর্থাৎ পরের বছরই 1669 খ্রিস্টাব্দে ফরাসিদের এটা ছিল সেকেন্ড কুঠি, দ্বিতীয় কুঠি। এরপর আমরা কি দেখব? 1673 খ্রিস্টাব্দে ফরাসিরা পন্ডিচেরি অধিকার করেছিল। এখন পন্ডিচেরি যে অধিকার করেছিল কার কাছ থেকে? না, বিজাপুরের সুলতানের কাছ থেকে পন্ডিচেরি দখল করলো। কবে? 1673।
1673 খ্রিস্টাব্দে। এই পন্ডিচেরি দখল করা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণটা কি, এই প্রথম পন্ডিচেরির গভর্নর নিয়োগ হয়েছিল কে? ফ্রাঁসোয়া মার্টিন। এই যে ফ্রাঁসোয়া মার্টিন যখন পন্ডিচেরি দখল করে, পন্ডিচেরি তখন ছিল একটা ছোট্ট একটা মানে জেলেদের একটা বস্তি টাইপের ছিল। ওই জেলে বস্তি থেকে ফ্রাঁসোয়া টাইন ওই পন্ডিচেরিকে একটা পোর্ট টাউন করার জন্য একটা বেশ সমৃদ্ধশালী মানে বন্দরের শহর করার অ্যাম্বিশন প্রথম নিয়েছিল এই ফ্রাঁসোয়া মার্টিন। তার পরের বছরই 1674 খ্রিস্টাব্দে পন্ডিচেরিতে প্রথম কুঠি ফরাসিরা নির্মাণ করলো, এবং তারপরে ওই বছরই আবার আমাদের বাংলার চন্দননগরে 1674 খ্রিস্টাব্দে চন্দননগরে ফরাসি ঘাঁটি ওরা স্থাপন করলো। এই শায়েস্তা খাঁর কাছ থেকে ওরা পারমিশন নিয়েছিল। কার কাছ থেকে? শায়েস্তা খাঁ, বাংলার যিনি তখন গভর্নর ছিলেন শায়েস্তা খাঁ। এই শায়েস্তা খাঁয়ের কাছ থেকে এরা হচ্ছে মানে পারমিশন নিয়ে চন্দননগরে কুঠি করেছিল। পন্ডিচেরি যে কুঠি ওরা করেছিল, এইটা কার কাছ থেকে পারমিশন নিয়েছিল? শম্ভুজির কাছ থেকে পারমিশন নিয়ে। এটা মনে রাখবে, মুঘলদের কাছ থেকে কিন্তু নয়, কারণ তখন পন্ডিচেরি শম্ভুজির গ্রিপের মধ্যে ছিল, মুঘলদের গ্রিপে ছিল না। 1742 খ্রিস্টাব্দে তার বেশ কিছু বছর পর ডুপ্লে পন্ডিচেরির গভর্নর হিসাবে নিযুক্ত হলো। কেন এটা লিখলাম ইম্পর্টেন্ট কোন পয়েন্ট অফ ভিউ থেকে? কারণ ডুপ্লে আসার আগে পর্যন্ত মোটামুটি মানে ফরাসি যারা ছিল ফ্রেঞ্চ, ডুপ্লে আসার আগে পর্যন্ত ফরাসিরা কিন্তু ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করবে এরকম চিন্তাভাবনা করেনি। ওরা প্লেন বাণিজ্য করবে, ভারত থেকে লাভ করে নিয়ে ওদের দেশে চলে যাবে, এই ছিল ওদের লক্ষ্য। কিন্তু যখন ডুপ্লে 1742 খ্রিস্টাব্দে পন্ডিচেরির শাসক যখন নিযুক্ত হলো, সেই সময় দেখলো যে ভারতের তখন ইন্টারনাল ফিউড চলছে, মানে ভারতবর্ষের যে ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল দক্ষিণ ভারত, তো সেইখানে একটা রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের এর মানে গন্ডগোল লাগছে ধীরে ধীরে, এবং এরপর সিংহাসনে রাজার পর কে বসবে সেই নিয়েও ওই রাজ পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। তখন ডুপ্লে দেখেছিল ঠিক আছে, এই সুযোগে যদি আমরা এখানে নাক গলাতে পারি এই অন্তর্দ্বন্দ্বে, তাহলে কিন্তু আমাদের মানে সম্ভাবনা, সাম্রাজ্য বিস্তার করার সম্ভাবনা ভারতবর্ষে প্রবল। কিন্তু এদিকে ব্রিটিশরাও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। অলরেডি ব্রিটিশরা এদের আগে থেকে এসে গ্রিপ এখানে স্থাপন করেছে। তো সেই কারণে 3টে যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে ফরাসিদের। কি কি? এইখানে কর্ণাটক বলে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে কর্ণাটকের যুদ্ধ। ঠিক আছে, 3টে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। এটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, তাও একটু বলে দিই এগুলো। তাহলে 3টে যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে ফরাসিদের, আমরা সেটা একটু দেখে নেব। প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 1748। পরীক্ষায় কিন্তু বারবার আসে এগুলো। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কবে হয়েছিল? 1749 থেকে 1754। এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধ এবং শেষ কর্ণাটক যুদ্ধ, তৃতীয় কর্ণাটক যুদ্ধ হয়েছিল 1756 থেকে 1763 পর্যন্ত। আমরা যখন অ্যাংলো ফ্রেঞ্চ রিভেলারি, যেইটা অর্থাৎ ভারতবর্ষে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে একটা ক্লাস আমরা করব, তাতে এই 3টে কর্ণাটক যুদ্ধ কেন হয়েছিল, কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, তার ফল কী ছিল, সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব।